বুঝতে চাই, আমাদের ফার্স্টে বুঝতে হবে যে এটার দুইটার সোর্স কি, বা দুইটা যে আমাদের প্র্যাকটিসে আছে, দুইটা প্র্যাকটিসে আসার যে রিজন গুলো কি, সেই রিজন গুলো আমাদেরকে মাথায় আগে ঢুকিয়ে নিতে হবে। সো যদি আমরা দেখি মোরালিটির ক্ষেত্রে, মোরালিটির সোর্স থাকে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন যে সোশ্যাল রুলস, পার্সোনাল পার্সোনাল বিলিভস যেগুলো রয়েছে, ট্র্যাডিশন যেটা রয়েছে, রিলিজিয়াস বিলিভ, এই সব কিছু মিলে আলটিমেটলি আমাদের মোরালিটি বা মোরাল যেই ভ্যালুস গুলো রয়েছে সেই মোরাল ভ্যালুস গুলো ডিফাইন করা হয়। বাট ইথিক্স এর ক্ষেত্রে ইথিক্স জাস্ট আমাদের সমাজে কোনো কিছু একটা প্রচলিত ছিল সেটাই ডিরেক্টলি আমাদের ইথিক্স হয়ে যাবে, এইটার পসিবিলিটিটা খুব কম। এটা হতে পারে যদি দীর্ঘদিন ধরে এই জিনিসটা প্র্যাকটিস হয়ে আসে, এবং প্র্যাকটিস হয়ে আসার সাথে সাথে সেই সমাজের যে সোসাইটির যারা মানুষজন রয়েছে তারা মিলে এটা নিয়ে যদি রিসার্চ করে বা এটার লজিক্যাল রিজনিং করার পরে তাদের যদি মনে হয় যে অবশ্যই এই জিনিসটা আমাদের গাইডলাইনের মধ্যে বা আমাদের কোর্সের মধ্যে ইনক্লুড করা দরকার, তখন সেটা ইথিক্স এর পার্ট হতে পারে। সো ইথিক্স মোর অর লেস যেটা হয় যে আমাদের সমাজে যেসব মোরাল ভ্যালুস বা মোরালিটির যে আইডিয়াটা প্রচলিত রয়েছে সেটাকে একটা স্ট্রাকচার্ড ওয়েতে ইনস্টিটিউশনাল এডুকেশনের মাধ্যমে বা কোনো স্ট্যান্ডার্ডাইজড কোডস এর মাধ্যমে এটাকে যখন আমরা আমাদের রেগুলার প্র্যাকটিসের মধ্যে আনি তখন সেটা ইথিক্স এর মধ্যে হয়ে যায়। সো ইথিক্স কে বলা যেতে পারে যে তোমার ইনস্টিটিউশনাল স্টাডি অফ মোরালিটি। সো মোরালিটির মধ্যে আমরা যা করছি সেটার কোনো তোমার কি বলবো এই যে লিগাল বেস নাই বা ডকুমেন্টেড কোনো সাইন, ডকুমেন্টেড কোনো কিছু নাই, কিন্তু ইথিক্স এর ক্ষেত্রে এটা তোমার অলরেডি ডকুমেন্টেড আছে এবং তুমি যেই সোসাইটির পার্ট সেই সোসাইটির যে ইথিক্যাল কোডস এন্ড কন্ডাক্টস রয়েছে সেটাকে তুমি ফলো করতে বাধ্য। তুমি যদি সেটা ফলো না করো দেন সেই সোসাইটির যারা মানুষ রয়েছে সেই সোসাইটির মানুষরা তোমার বিরুদ্ধে অ্যাকশনস বা স্টেপস নিতে পারে। তো ইথিক্স যদি আমরা স্লাইডের এখানে দেখি যে ইথিক্স ইজ আ টার্ম ডিরাইভড ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড ইথোস হুইচ মিনস কাস্টমস। সো প্রথমত এটার উদ্ভব হয়েছে একটা গ্রিক ওয়ার্ড থেকে, এবং সেই গ্রিক ওয়ার্ডটার যেটা ট্রান্সলেশন সেটা হচ্ছে কাস্টমস। সো বেসিক্যালি আমাদের কাস্টমস থেকে আমাদের যে মোরালিটি গুলো রয়েছে বা মোরাল ভ্যালুস গুলো রয়েছে সেগুলোর উৎপত্তি হয়, এবং সেটাকে পরবর্তীতে রিফাইন করতে করতে আমরা সেটা পরবর্তীতে আমাদের ইথিক্সের আন্ডারে চলে আসে। So ethics is defined as the discipline dealing with the study of right and wrong, good and bad, obligation and rights, justice, etc. So মেইন ডিফারেন্সটা এই একটা ওয়ার্ডই স্টাডি। সো তোমার মোরালিটির ক্ষেত্রে কোনো স্টাডির ব্যাপার নাই, সেটা আমাদের যা প্রচলিত আছে সেখান থেকে ডিরাইভ হয়, কিন্তু ইথিক্স কখনো তোমার ডিরেক্টলি ডিরাইভ হতে পারবে না, সেটার একটা স্ট্যান্ডার্ডাইজড ফর্ম থাকতে হবে, সেটা নিয়ে স্টাডি থাকতে হবে, এবং তার পরবর্তীতে সেটা আমাদের কোর্স অফ কন্ডাক্টস এর মধ্যে ইনক্লুডেড হতে পারে। সো এখানে কিছু সাম অফ দ্য ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড ইথিক্যাল প্রিন্সিপালস সম্পর্কে বলা হয়েছে, ইন্টিগ্রিটি, অনেস্টি, এক্সেট্রা এক্সেট্রা যা যা আছে। তো এটা আমরা না দেখে আমাদের আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মোরালিটি অ্যান্ড ইথিক্স এর যে ডিফারেন্সটা বা এই দুইটার মধ্যে পার্থক্য বলতে আমরা কি বুঝতে পারি সেই জিনিসটা। ওকে, সো আমরা যদি এখানে দেখি প্রথমত আমাদের ডেফিনেশনের দিক থেকে পার্থক্য, প্রিন্সিপাল অফ রুলার্স, প্রিন্সিপালস অর রুলস অ্যাবাউট হুইচ ইজ রাইট অ্যান্ড রং বেসড অন দ্য পার্সোনাল কালচারাল এন্ড সোশ্যাল বিলিভস, আর ইথিক্সকে বলা হচ্ছে সিস্টেমেটিক স্টাডি অফ রাইট অ্যান্ড রং। সো বেসিক ডিফারেন্সটা হচ্ছে আমাদের সোর্সে, যে সোর্সের সোর্স আমাদের মোরালিটির ক্ষেত্রে হয় পার্সোনাল বিলিফ, কালচারাল ট্রেডিশন, রিলিজিয়াস টিচিং, এন্ড ইথিক্স এর ক্ষেত্রে সেটা হয় ফিলোসফিক্যাল প্রিন্সিপালস, প্রফেশনাল কোর্স, লজিক্যাল রিজনিং। অর্থাৎ ডিরেক্টলি আমাদের কোনো কিছু কাস্টমসে থাকলেই সেটাকে আমরা ইথিক্সে কনভার্ট করে ফেলবো না, বরং সেটা নিয়ে আমাদের ফিলোসফিক্যাল ডিসকাশন হবে। বিভিন্ন ধরনের যারা এক্সপার্টস রয়েছে, প্রফেশনাল যারা রয়েছে তারা সেখানে এটা নিয়ে আলোচনা করবে, এবং পরবর্তীতে সেটা আমাদের ইথিক্সের অন্তর্ভুক্ত বা স্টাডির অন্তর্ভুক্ত যখন হবে তখন আমরা সেটাকে ইথিক্স বলতে পারবো। মোরালিটি যেহেতু আমাদের কালচারাল বিলিফ বা ট্র্যাডিশন থেকে আসে, এটা অবভিয়াসলি আমাদের কালচার টু কালচার বা ট্র্যাডিশন টু ট্র্যাডিশন, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করতে পারে, কিন্তু ইথিক্স মোর অর লেস কনসিস্টেন্ট হতে পারে, কিন্তু ইথিক্স এর ক্ষেত্রে এটা ভ্যারি করবে। কি কি ক্ষেত্রে ভ্যারি করতে পারে, যেরকম ইথিক্স মোস্টলি ধরো আমরা ইঞ্জিনিয়ার, সো আমরা দেখবো ইঞ্জিনিয়ারিং ইথিক্স সম্পর্কে,
সেরকম যারা হচ্ছে মেডিকেল সাইডে রয়েছে তারা মেডিকেল ইথিক্স পড়ে। এরপরে যারা হচ্ছে কর্পোরেট সাইডে রয়েছে তারা কর্পোরেট লস এন্ড ইথিক্স পড়ে। লিগাল সাইডে যারা রয়েছে তারা লিগাল ইথিক্স পড়ে। সো এই যে সোসাইটি গুলো, সেই সোসাইটি ওয়াইজ আমাদের কিছু কম বেশি ডিফার করতে পারে, বাট মোস্টলি এটা কনসিস্টেন্ট থাকে। আচ্ছা, অ্যাপ্লিকেশন হচ্ছে মোরালিটি তোমার ডে টু ডে লাইফের ডিসিশনের ক্ষেত্রে এটা তোমাকে ইম্প্যাক্ট করবে, এবং ইথিক্স তোমাকে গাইড করবে তোমার যখন প্রফেশনাল যে ডিসিশন গুলো নিতে হচ্ছে, বা যেটার সাথে তোমার একটা ফর্মাল প্রসেস ইনক্লুডেড রয়েছে, সেই ক্ষেত্রে তুমি যেই সোসাইটির পার্ট, সেই সোসাইটি থেকে প্রবর্তিত যে ইথিক্স এন্ড কোডস অফ কন্ডাক্ট রয়েছে সেই জিনিসটাকে ফলো করতে হবে। তো এখানে আমাদের এছাড়া কিছু এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল গুলো তোমরা দেখে নিবা, এটাতে সমস্যা নাই। তো এখন আমরা একটু আমাদের আগের যেই তোমাদের যে ফর্মটা রয়েছে সেই ফর্মটাতে চাইবো, তোমাদের রেসপন্সের মধ্যে একটু চাই আবার। দেখা যাচ্ছে কি রেসপন্স? আচ্ছা আচ্ছা আচ্ছা। সো আমরা একটু দেখি যে আমরা আমাদের রেসপন্সে কি দিয়েছি, আর সেখান থেকে কি আইডিয়া কিছুটা ক্লিয়ার হতে পেরেছে কিনা। সো আমরা যেটা দেখলাম, মোরালিটি থেকে যদি আসি, মোরালিটি ইজ ডিরাইভ ফ্রম, এখানে সবগুলোই আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার হবে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল বিলিফ, ট্র্যাডিশন, সোশ্যাল এক্সপেরিয়েন্স, রিলিজিয়ন, সবকিছু মিলিয়ে বা সবকিছুই আমাদের আলটিমেটলি গাইড করে আমাদের মোরালিটিটা তৈরি করার ক্ষেত্রে। তো ওটাতে সমস্যা নেই, এটাতে তোমাদের ভুল অ্যান্সার হচ্ছে কিনা বা সঠিক অ্যান্সার হচ্ছে কিনা সেটা না, এটা তোমাদের নেয়ার রিজনটাই হচ্ছে তোমরা যদি তোমাদের আগে আইডিয়াটা কি ছিল সেই জিনিসটা সম্পর্কে যদি একটা ক্লিয়ার আইডিয়া তোমরা পেয়ে যাও, বা তখন তোমাদের এই যে এখন যেটা আর কি বোঝালাম সেটার উপর বেস করে সেটা তোমাদের যে কনসেপ্ট গুলো রয়েছে সেই কনসেপ্ট গুলো একটু ক্লিয়ার হবে আর কি, এছাড়া আর কোনো রিজন নেই। তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। এরপর কোশ্চেনটা ছিল হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ ফলস। আচ্ছা, তো এখানে বেশিরভাগই নান দিয়েছো, তো নানই, হ্যাঁ নান হচ্ছে কি অ্যাকচুয়াল অ্যান্সার। যে ইথিক্স ইজ দ্য সিস্টেম অফ স্টাডি এন্ড রাইট এন্ড রং, সেটা তো বললামই। ইথিক্স ক্যান ভ্যারি ফ্রম সোসাইটি টু সোসাইটি। তো সোসাইটি টু সোসাইটি বলতে হ্যাঁ এরকম চেঞ্জ হতে পারে যে ইঞ্জিনিয়ারিং ইথিক্স এর সাথে মেডিকেল ইথিক্স কিছুটা ডিফার করতে পারে, খুব বেশি ডিফার আসলে করে না। সো অ্যাকচুয়ালি মাঝের অপশনটা রাইট এন্ড রং এর মাঝামাঝি দুইভাবে এটাকে আমরা ধরতে পারি, কারণ সব ক্ষেত্রেই দেখবা একই জিনিসই বলছে যে তোমাদের যে ক্লায়েন্ট বা যে পেশেন্ট তার কনফিডেন্সিয়ালিটি বজায় রাখতে হবে, এক্সেট্রা এক্সেট্রা। Ethics require thorough reasoning and research before establishing the codes. তো অবভিয়াসলি তুমি যদি thorough reasoning না করো, thorough reasoning না করার করে তো তোমরা আসলে এটাকে পার্ট অফ দ্য স্টাডি তৈরি করতে পারবে না। সো এই জিনিসটা আমাদের দরকার হয়। এরপরে আমাদের আছে একটা কেসের মতো বলা হয়েছিল যে মিস্টার অ্যাটর্নি একজন ডিফেন্স অ্যাটর্নি হিসেবে কাজ করছে, এবং ডিফেন্স অ্যাটর্নি হিসেবে তার আন্ডারে যে ক্লায়েন্ট রয়েছে তার কাছে সলিড প্রুফ রয়েছে যে সে ক্রাইমের সাথে ইনভলভ, বাট স্টিল সে হচ্ছে তাকে অ্যাজ আ অ্যাটর্নি কোর্টে তার যে রেসপন্সিবিলিটিটা রয়েছে সেই রেসপন্সিবিলিটি সে পালন করছে। সো এই ক্ষেত্রে কোশ্চেনটা ছিল যে হোয়াট ইজ ইয়োর আন্ডারস্ট্যান্ডিং ফ্রম দিস কেস। অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি চিন্তা করি মোরাল পার্সপেক্টিভে চিন্তা ভাবনা করলে দেখা যেতে পারে যে আমি জানি একজন মানুষ ভুল কাজ করেছে এবং তাকে তার যে ভুল কাজের এনাফ প্রুফ আমার কাছে আছে, সো আমি অবভিয়াসলি ইজিলি তাকে শাস্তি দিয়ে, পানিশমেন্ট দিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি। সো এটা আমাদের মোরাল সাইড থেকে যদি চিন্তা করি সেটা আমাদের মোরালি এই কাজটা করা উচিত। বাট অ্যাজ আ প্রফেশনাল, সে যেহেতু তোমার কাছে, সে তোমার ক্লায়েন্ট এবং
তুমি তাকে প্রফেশনাল হেল্প প্রোভাইড করবা এই এক্সপেকটেশন রেখেই সে তোমার কাছে তার পার্সোনাল যে ইনফরমেশন রয়েছে সেই পার্সোনাল ইনফরমেশনটা ডিসক্লোজ করেছে। সো যে কোনো ক্ষেত্রেই, যে কোনো কোর্স অফ কন্ডাক্টস এর ক্ষেত্রেই ফার্স্টে এটা থাকে যে আমাদের ক্লায়েন্টের যে সিকিউরিটি রয়েছে বা ক্লায়েন্টের কনফিডেন্সিয়ালিটি মেনটেন করার, সেটা যদি আমরা মেনটেন করি তখন সেটা হচ্ছে আমাদের ইথিক্যাল ডিউটির মধ্যে পড়ে। সো এই ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি আমাদের কাজটা হয়তো মোরালি রং হতে পারে, বাট ইথিক্যালি আমাদের কাজটা অবভিয়াসলি রাইট। এন্ড লাস্টের কোশ্চেনটা আসলে জাস্ট তোমাদের কাছে একটা ওপেন কোশ্চেনের মতো, যে তুমি যে কোনো ক্ষেত্রে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কোনটাকে মোস্টলি ফলো করার ট্রাই করবে, ইথিক্স কে, মোরালস অর ভ্যালুস, হোয়াট এভার ইয়ার ডিসিশন। এটা আসলে রাইট এন্ড রং কোনো অ্যান্সার নাই, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। বাট মোস্টলি সবাই লিখেছো ইথিক্স, কিন্তু ইথিক্স সবসময় ফলো করবা? গ্যারেন্টি আছে ফলো করবা? বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখা যায় যে আমাদের নিজস্ব পার্সোনাল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভ্যালুস যেটা রয়েছে, ভ্যালুসকে প্রাধান্য সবচাইতে বেশি দিই। আমাদের এট দ্যাট পয়েন্ট আমরা কি চাচ্ছি সেটার উপর বেস করেই আমরা আসলে আমাদের ডিসিশনটা নিই। সেই ক্ষেত্রে আমাদের মোরালিটি কি বলছে, এন্ড ইথিক্স তো তখন আরো দূরের ব্যাপার হয়েছে। ইথিক্স মোস্টলি আমরা প্রেফারেবল যখন আমাদের প্রফেশনাল ডিসিশন নিতে হচ্ছে, বাট ইন দ্যাট কেস অ্যাজ ওয়েল আমরা দেখা যায় যে আমাদের পার্সোনাল যে বিলিভস রয়েছে সেটার উপর বেস করেই আমরা ডিসিশনটা নেই। না হলে অ্যাটলিস্ট আমাদের দেশে তো এটা খুবই কমন প্র্যাকটিস, যেরকম ঘুষ দেয়া নেওয়া যাবে না, এটা আমাদের মোরাল ডিউটি অথবা ইথিক্যাল রেসপন্সিবিলিটি বলো, দুই ক্ষেত্রেই বলা হচ্ছে, স্টিল এই জিনিসটা হচ্ছে। তো হচ্ছে কেন? তার মানে যে নিচ্ছে বা যে দিচ্ছে তার পার্সোনাল ভ্যালুস তাকে সেই কাজটা করতে ইন্সপায়ার করছে বা মোটিভেট করছে। সো আলটিমেটলি আসলে আমাদের দেখা যায় পার্সোনাল ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ভ্যালুস অনেক বেশি ইম্পর্টেন্স রাখে। সো এখন বলো যে এখানে কারো কোনো কোশ্চেন আছে? ওকে, কোশ্চেন যদি না থাকে আমরা জাস্ট ইঞ্জিনিয়ারিং ইথিক্স পর্যন্ত এখানে শেষ করব, দেখি তারপরে তোমাদের অন্য কোনো কোশ্চেন থাকলে সেখানে আমরা যাচ্ছি। তো আমরা দেখলাম যে ইথিক্স, ভ্যালুস অ্যান্ড মোরালিটিস এর মধ্যে যে ডিফারেন্সটা ছিল সেই ডিফারেন্সটা নিয়ে আমরা দেখলাম। তো ইথিক্স একটা অনেক ব্রডার স্টাডি এরিয়া, যেটা নিয়ে আমাদের হয়তো ফিলোসফিতে যারা পড়ালেখা করে তাদের একটা আলাদা সেকশন রয়েছে, আলাদা সাবজেক্ট রয়েছে, সেটার উপরে তারা হায়ার স্টাডিজ করে। বাট আমাদের এত কিছু জানার দরকার নাই, আমরা যেহেতু ইঞ্জিনিয়ার আমাদের জন্য যতটুকু দরকার ততটুকুই আমরা দেখবো, এবং সেই ক্ষেত্রে আমরা আর কি মোস্টলি ইঞ্জিনিয়ারিং ইথিক্স বলতে কি বুঝতে পারি সেই ইঞ্জিনিয়ারিং ইথিক্স নিয়ে আমরা একটু দেখব। সো ইথিক্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের সিস্টেমেটিক স্টাডি অফ মোরালিটি, সেটাকে আমরা ইথিক্স বলছি। এবং ইঞ্জিনিয়ারিং ইথিক্স হচ্ছে যখন সেই ইথিক্সটার অ্যাপ্লিকেশন ফিল্ড আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টর হবে, সেটাই আমাদের ইঞ্জিনিয়ারিং ইথিক্স। বা আমাদের ইঞ্জিনিয়ারিং এর কাজে আমরা যেই সেট অফ রুলস এন্ড মোরালিটি ভ্যালুস গুলোকে ইউজ করছি। So, engineering ethics is the activity and discipline aimed at understanding the moral values that ought to guide engineering profession and practice. So, engineering profession and practice এর ক্ষেত্রে আমরা যেটা ফলো করছি সেটাই রিজলভিং মোরাল ইস্যুস ইন ইঞ্জিনিয়ারিং। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের মোরাল ডিলেমাস তৈরি হচ্ছে, সেই মোরাল ডিলেমাস গুলো যখন তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি কিভাবে ডিসিশন নেওয়া উচিত অ্যাজ আ প্রফেশনাল, সেই জিনিসটা আমরা ইঞ্জিনিয়ারিং ইথিক্স এর সাহায্যে বা ইঞ্জিনিয়ারিং ইথিক্স এর হেল্প নিয়ে করতে পারি। জাস্টিফাইং দ্য মোরাল জাজমেন্টস ইন ইঞ্জিনিয়ারিং, it deals with the set of moral problems and issues connected with engineering. Engineering ethics is defined by the codes and standards of conduct endorsed by the engineering professional societies with respect to the particular set of beliefs, attitudes and acts. So এখন এখানে কোশ্চেন চলে আসে যে আমাদের ইথিক্স যেহেতু একটা সেট অফ প্রিন্সিপাল, সো সেই সেট অফ প্রিন্সিপাল আসলে প্রিপেয়ার করবে কারা বা কিভাবে এটা হচ্ছে গিয়ে আমরা জানবো যে আমরা ইঞ্জিনিয়ার, আমাদের একটা সেট অফ
প্রিন্সিপালস রয়েছে, সেই সেট অফ প্রিন্সিপালস আমরা ফলো করতে হবে। সো অবভিয়াসলি সেট অফ প্রিন্সিপাল বা কোডস গুলো তৈরি করার জন্য আমাদের একটা ডিফাইন্ড অ্যাসাইন্ড মেম্বার্স গ্রুপ থাকবে, এবং সেই মেম্বার গ্রুপের কাজ হচ্ছে আমাদের এই যেই ফিল্ডেই আমরা থাকি না কেন, যেরকম আমরা যদি ইঞ্জিনিয়ারিং এথিক্স, ওই যে ইঞ্জিনিয়ার যারা রয়েছে এই প্রফেশনে দীর্ঘদিন ধরে যারা কাজ করছে, এক্সপার্ট অ্যান্ড প্রফেশনালস, তাদেরকে নিয়ে প্রথমে গ্রুপ তৈরি করা, তাদের সাথে ডিসকাস করা কি ধরনের প্রবলেমস তারা ফেস করেছে তাদের জীবনে, এবং এক্সেট্রা এক্সেট্রা সবকিছু মিলিয়ে আমাদের সেট অফ কন্ট্যাক্টস থাকবে। আমরা এরপরে দেখবো আমাদের লেকচার 9 and 10 এ আমাদের টোটাল হচ্ছে এরকম এএসসি এর রুলস আছে। আমরা যেহেতু বাংলাদেশে আইবি যেটা রয়েছে, ইঞ্জিনিয়ারিং বোর্ড অফ বাংলাদেশ বোর্ড অফ ইঞ্জিনিয়ার্স এর যে রুলস গুলো রয়েছে, সেই বোর্ডের রুলস গুলো নিয়ে আমাদের আমাদের সোসাইটি টু সোসাইটি এই যে কোর্স গুলো রয়েছে সেই কোর্স গুলো ভ্যারি করে, এন্ড আলটিমেটলি সেটার উপর বেস করে আমাদেরকে কাজ করতে হয়। তো আমরা যখন কোনো একটা সোসাইটির মেম্বার হয়ে যাব, যেরকম তোমরা যদি আইবির মেম্বার হও, তো মেম্বার হওয়ার ক্ষেত্রে তোমাদেরকে প্রথমে ওই যে কন্ট্রাক্টের মতোই থাকবে, তোমাদের সেট অফ যে ইথিক্স এর যে সেট অফ রুলস, সেই সেট অফ রুলসটা লেখা থাকবে এবং সেটা পড়ে তার নিচে তোমাদেরকে সাইন করতে হবে আর কি। সো তুমি অ্যাজ আ মেম্বার অফ আইবি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সোসাইটিস অফ বাংলাদেশ, তোমার রেসপন্সিবিলিটি থাকবে এই ইথিক্যাল কোর্স গুলোকে ফলো করা এন্ড মেনটেন করা। Another important goal of engineering ethics is the discovery of the set of justified moral principles of obligation, rights, and ideals that ought to be endorsed by engineers and apply them to concrete situations. And engineering is the largest profession, and decision activities affect all of us among the areas of life, namely public safety, health, and welfare. ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, যেহেতু এটা ডিরেক্টলি পাবলিক ওয়েলফেয়ার এন্ড সেফটির সাথে জড়িত, সো ইঞ্জিনিয়ারিং ইথিক্স জাস্ট আমাদের প্রফেশনকে বা আমাদের ইন্ডিভিজুয়ালকে ডিরেক্টলি ইম্প্যাক্ট ফেলে সেটা না, এটা ডিরেক্টলি এফেক্ট রাখে আমাদের সোসাইটির ওয়েলবিং এন্ড ডেভেলপমেন্টের উপরে। সো এই জন্য আমাদের অ্যাজ আ মেম্বার অফ দ্য সোসাইটি এটা আমাদের খুবই সতর্কতার সাথে মাথায় রাখতে হবে, এবং আমাদের যতটা সম্ভব পসিবল এই ধরনের কোনো এক যদি হচ্ছে গিয়ে প্রবলেম অ্যারাইজ করে, সেই ক্ষেত্রে একটা সঠিক ডিসিশন নেয়ার বা সঠিকভাবে ইথিক্যালি আমাদের ডিসিশন গুলো নিয়ে কাজটা কমপ্লিট করার। সো ইথিক্যাল অ্যাপ্রোচ এর ক্ষেত্রে বলা হচ্ছে আমাদের মাইক্রো ইথিক্স রয়েছে, ম্যাক্রো ইথিক্স রয়েছে। মাইক্রো বলতে ছোট, ম্যাক্রো বলতে বড়, এটা বেসিক ডিফারেন্স। তো মাইক্রো ইথিক্স গুলো বেসিক্যালি আমাদের এফেক্ট করবে আমাদের ইন্ডিভিজুয়ালকে অথবা প্রফেশন বা কোম্পানি যেটা রয়েছে সেই জিনিসটাকে। কিন্তু আমাদের ম্যাক্রো ইথিক্স যেটা রয়েছে, ম্যাক্রো ইথিক্স ইন লার্জার স্কেল আমাদের যে সোসাইটি রয়েছে সেই সোসাইটিকে বা সোসাইটির ওয়েলফেয়ারকে ডিরেক্টলি এফেক্ট করতে পারে। তো এখানে আমাদের জাস্ট কিছু এক্সাম্পল হিসেবে বলা হচ্ছে যে মাইক্রো ইথিক্স এর আন্ডারে কি পড়ছে এবং ম্যাক্রো ইথিক্স এর আন্ডারে কি পড়ছে। এখানে দুইটা সেক্টর দেখানো আছে। অ্যাজ আ ইঞ্জিনিয়ার, অনেকে হয়তো ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসের সাইডে চলে যাবে, তাদের ধরো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করছে বা কনস্ট্রাকশন রিলেটেড কাজে জড়িত আছে। আরেকটা সাইড চলে যেতে পারে সায়েন্টিফিক রিসার্চের ক্ষেত্রে, যারা হয়তো নতুন নতুন পদ্ধতি বা টেকনিক্স যেগুলো রয়েছে সেগুলো ডেভেলপিং এর কাজ করবে। তো এই দুই ক্ষেত্রে আমাদের মাইক্রো ইথিক্স এবং ম্যাক্রো ইথিক্স যেটা রয়েছে সেই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এরকম সায়েন্টিফিক রিসার্চের ক্ষেত্রে ইন্টিগ্রিটি অ্যান্ড ফেয়ার ক্রেডিট, শুধুমাত্র এটা সায়েন্টিফিক রিসার্চ না, যে কোনো জীবনের যে কোনো কাজের ক্ষেত্রেই এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। যেরকম অবভিয়াসলি তোমরা তোমাদের গ্রুপ প্রজেক্ট বলো কিংবা অন্যান্য যে কোনো টিম প্রজেক্টে যেটা হয় যে কিছু মানুষ যদি কাজ করে এবং অন্যরা কাজ না করে, এবং যারা কাজ করে নাই তারা তাদের ক্রেডিটটা দিচ্ছে না বা তাদের ক্রেডিট তারা হচ্ছে গিয়ে আনফেয়ারলি তারা ক্রেডিট নেওয়ার ট্রাই করছে, এই জিনিসটা অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালি অথবা ওই যেই টিম যেটা রয়েছে, যেই টিম হিসেবে কাজ করছে সেই টিমের বন্ডিং এর ক্ষেত্রে একটা বড় ধরনের এফেক্ট রাখতে পারে। সো এই জিনিসটা যেহেতু এফেক্টিং দ্য ইন্ডিভিজুয়াল অর দ্য কোম্পানি, সো এটা তখন আমাদের মাইক্রো ইথিক্স এর আন্ডারে পড়ে যায়। বাট এট দ্য সেম টাইম যখন আমরা কোনো একটা সোসাইটির ডেভেলপমেন্টের জন্য কাজ করছি, সেই সোসাইটির ডেভেলপমেন্টের জন্য আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট বা এখনকার হট টপিক সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সেই সাস্টেনেবল ডেভেলপমেন্টের থ্রুতে আমাদের শুধুমাত্র যে
যেই কোম্পানি বলো বা যেই ইঞ্জিনিয়াররা বলো বা যেই সায়েন্টিস্টরা বলো সেই টেকনিকটা ডেভেলপ করছে তাদের যে লাভ হচ্ছে জিনিসটা এরকম না। সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে ইফেক্ট সেটা আমাদের টোটাল কমিউনিটির উপরে ইন লার্জার স্কেল, সেই কমিউনিটিতে যদি সেটা বেনিফিট হয় সেটা তখন দেখা যাবে আদার্স অন্যান্য কমিউনিটিতে হেল্প করতে পারে, এবং ইন জেনারেল সেন্সে সেটা তখন গ্লোবালি একটা এফেক্ট রাখতে পারে। সো এই ধরনের যখন সিচুয়েশন হচ্ছে, যখন তোমার অ্যাকশন বা তোমার যেই ইথিক্যাল যে রেসপন্সিবিলিটি সেটা গ্লোবালি তোমাকে হচ্ছে গিয়ে হেল্প করছে, তখন সেটা আমাদের ম্যাক্রো ইথিক্স এর আন্ডারে পড়ে যাচ্ছে। তো এইটাই ছিল আমাদের আজকের লেকচার। আজকের লেকচার এই পর্যন্তই। তো তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এটার উপর যদি কোশ্চেন না থাকে তাহলে তো নাই। এমনিতে মিড রিলেটেড বা অন্য কোনো কিছু রিলেটেড কোশ্চেন আছে? আচ্ছা, মিডে লেকচারে 3 আর 4 থেকে কোশ্চেন যে কোনো রকমেরই হতে পারে। এটার ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হয় আমি তোমাদেরকে বলবো, তোমাদের ইন জেনারেল সেন্স সবকিছুর ক্ষেত্রেই তোমরা আগের 2-3 বছরের কোশ্চেন গুলো একটু দেখো। এটা তো আর তোমাদের ম্যাথ না, তো ম্যাথ সলভ করা লাগবে এরকম কোনো পসিবিলিটি বা সম্ভাবনা কোনো কিছুই নাই। তোমরা একটু কোশ্চেন গুলো পড়ে জাস্ট আইডেন্টিফাই করার ট্রাই করো যে কি ধরনের সিচুয়েশন থেকে কোশ্চেন গুলো আসে। মোস্টলি এই 2টা চ্যাপ্টার থেকে যদি আমরা দেখি, নিজে একটু বের করে দাঁড়াও। আচ্ছা, সো লেকচার 3 এ যেটা আছে, লেকচার 3 এ তোমাদেরকে যেগুলো একদম প্রথম ক্লাসে দেখিয়েছিলাম, যে আমাদের যে বিভিন্ন টাইপ বা বিভিন্ন ক্যাটাগরির কন্ট্রাক্ট ছিল, সেগুলো তোমাদেরকে কিছু এক্সাম্পল দিয়ে বা কোন কোন কেসে কোনটা হবে বা কোনটা হবে না সেই রিলেটেড কিছু আইডিয়া তোমাদেরকে দিয়েছিলাম। তো কোশ্চেন সেরকম হতে পারে, তোমাদের কোশ্চেন মোস্টলি আর কি একটু ক্রিয়েটিভ টাইপের কোশ্চেন হবে। তো ক্রিয়েটিভ টাইপের কোশ্চেনে যেটা হয় যে একটা সিচুয়েশন দিয়ে দেন তোমাদেরকে বলা হচ্ছে যে এখান থেকে আইডেন্টিফাই করো কোনটা কি, বা তোমরা তখন সেটাকে সাপোর্ট করো। তো ওই জিনিসটা ইম্পর্টেন্ট, যে বিভিন্ন টার্মস গুলোর যেগুলো রয়েছে আমাদের। এছাড়া আমাদের কন্ট্রাক্টের ক্ষেত্রে যেটা নিয়ে তোমাদের সাথে অনেকক্ষণ ডিসকাস করা হয়েছিল, যে কন্ট্রাক্টের ওয়ার্ডিং বলতে কি বোঝাচ্ছে এবং ওয়ার্ডিং এর ক্ষেত্রে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট বা কেন ইম্পর্টেন্ট। এরপরে ছিল তোমাদেরকে টিপিক্যাল কন্ট্রাক্ট ফরম্যাট, যে আমাদের 5-6 রকমের কন্ট্রাক্ট যে যে ফরম্যাট গুলো রয়েছে সেই কন্ট্রাক্টের ফরম্যাট গুলো। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট অবভিয়াসলি, যে বিভিন্ন ধরনের কন্ট্রাক্ট ফরম্যাটের মধ্যে ডিফারেন্স করতে পারা বা কোন ক্ষেত্রে কোন কন্ট্রাক্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে পারা। সো এইটার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে তোমরা একটু ভালো মতো এই জায়গাটা রিডিং পড়ে দেখো। রিডিং পড়ার কাজ খালি পড়ে যাওয়া সেইভাবে করো না, জাস্ট যে মেইন যে কি ওয়ার্ডস গুলো রয়েছে কি ওয়ার্ডস গুলো আইডেন্টিফাই করে সেভাবে হচ্ছে পড়ার ট্রাই করো। যেরকম এখানে তোমাদের একটা ছিল যে ক্লায়েন্ট যদি তোমাদেরকে রিস্ক শিফট করতে চায়, যে ক্লায়েন্ট ডেভেলপড কন্ট্রাক্টের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তোমরা সেই জিনিসটাকে কিভাবে মিটিগেট করবা বা সেই ক্ষেত্রে তোমাদের রেসপন্স কি হবে, সেই জিনিসগুলো তোমাদের প্র্যাকটিক্যাল লাইফেও সেই জিনিসগুলো তোমাদের ইম্পর্টেন্ট। তো সেইভাবে তোমরা সেই জিনিসগুলো মাথায় রেখে একটু পড়ালেখা করবা। And তারপরে যেটা ছিল আমাদের টোটাল যে 3-4 ধরনের কন্ট্রাক্ট, লামসাম কন্ট্রাক্ট, ইউনিট প্রাইস, কস্ট এন্ড টাইম ম্যাটেরিয়ালস, এই 4টার মধ্যে আমি তোমাদের জাস্ট তোমরা নিজেরা নিজেদের মতো করে কম্পারিজন চার্ট তৈরি করে হোক বা যেভাবে হোক সেভাবে পড়তে পারো। তাহলে তোমাদের ক্ষেত্রে যেটা সুবিধা হবে যে কোন কেসে বা কোন সিচুয়েশনে কোন কন্ট্রাক্টটা অ্যাপ্লিকেবল সেটাকে তোমরা বের করতে পারলা, বা তোমাদের কোনটার ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি আছে, কোনটাতে ওনার্স এর রিস্ক বেশি, কোনটাতে ক্লায়েন্টের রিস্ক বেশি, কোনটাতে ইঞ্জিনিয়ারের রিস্ক বেশি, এই জিনিসগুলো তোমরা আইডেন্টিফাই করে ফেলতে পারবা। এই হচ্ছে লেকচার 3। লেকচার 4 এর যেটা আছে, লেকচার 4 হচ্ছে আমাদের মোস্টলি টেন্ডার নিয়ে। টেন্ডার তো ক্লাসের মধ্যে বলেই দিয়েছিলাম যে কোন জিনিসগুলা পড়তে হবে কোন জিনিসগুলা পড়তে হবে না। টেন্ডারের মধ্যে যেরকম আছে আমাদের অ্যাডজুডিকেশন এন্ড আরবিট্রেশন, এই দুইটা বলতে কি বোঝাচ্ছে এটা নিয়ে ক্লাসে আমরা কিছু ডিসকাস করেছিলাম।
এই যে টেন্ডারের সাইটটা মোস্টলি আমাদের বিভিন্ন যে ডেফিনেশনস গুলো রয়েছে সেই ডেফিনেশনস বেসড, সো ডেফিনেশনস গুলো আমাদেরকে বুঝতে হবে, যেমন অ্যাডেন্ডা কি, ভ্যারিয়েশন অর্ডার কি। এরপর আমাদের টেন্ডার ডকুমেন্টস এর, তোমাদের যে টোটাল টেন্ডার ডকুমেন্টস এর যে এসেনশিয়াল এলিমেন্ট, 9টা এসেনশিয়াল এলিমেন্ট রয়েছে, আইটিটি, টিডিএস, জিসিসি, পিসিসি, এই জিনিসগুলোর নামগুলো তোমাদেরকে জানতে হবে। জেনারেল কন্ডিশনস এন্ড পার্টিকুলার কন্ডিশনস, এই দুইটার ডিফারেন্স কি। দেন এটার মধ্যে আমরা বিভিন্ন 4 ধরনের বন্ড টাইপ সম্পর্কে আমরা দেখেছিলাম, যেরকম পারফরমেন্স বন্ড কি, সিকিউরিটি বন্ড কি, রিটেনশন মানি কি, ডিলে ড্যামেজ বা লিকুইডেটেড ড্যামেজ কি, এই জিনিসগুলো সম্পর্কে তোমাদের ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। এগুলোর সম্পর্কে যে ছোট ছোট ডেফিনেশন গুলো আছে, এখানে স্লাইডে আছে বা ক্লাসে যেভাবে বলেছি, বা তোমরা যদি চাও নেট থেকে নিয়েও নিজেদের মতো করে নোটস করে সেভাবে পড়তে পারো। এরপরে টেন্ডার ফর্মস এন্ড কন্ট্রাক্ট ফর্মস, যে আমাদের টোটাল যে 11 টাইপস এর কন্ট্রাক্ট ফর্মস গুলো রয়েছে সেগুলোর নামগুলো একটু পড়বা বা নামগুলো জানতে হবে। এরপরে বলেছিলাম যে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ডস বা নোয়াতে আমাদের টোটাল যে কম্পোনেন্টস অফ নোয়া, সেই কম্পোনেন্টস অফ নোয়া সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। কোনোটারই ফরম্যাটস তোমাদের শেখার দরকার নেই, ফরম্যাটস কোনোটাই আমি লিখে দিব না, সো ওইগুলা নিয়ে শুধু শুধু মাথা নষ্ট করে লাভ নাই। এরপরের যে পার্ট রয়েছে বিল অফ কোয়ান্টিটি, বিল অফ কোয়ান্টিটি তো আই গেস ইজিয়ার। বিল অফ কোয়ান্টিটি জিনিসটা কি, বা একটা বিল অফ কোয়ান্টিটি প্রিপেয়ার করতে পারা যে কোনো একটা সিচুয়েশনের জন্য, সেই জিনিসটা জানতে হবে যে একটা বিল অফ কোয়ান্টিটি তৈরির ক্ষেত্রে কি লাগে। আইটেমের নাম লাগে, একটা কলাম থাকে আইটেমের নাম, একটা থাকে ডেসক্রিপশন, এরপর থাকে ইউনিট প্রাইস, কোয়ান্টিটি, রেট, এন্ড দেন হচ্ছে তোমাদের টোটাল যে প্রিপেয়ার করতে হয়। তো এইভাবে যে বিল অফ কোয়ান্টিটিটা কিভাবে তৈরি করে এই জিনিসটা জানতে হবে। দেন ছিল যে টেকনিক্যাল স্পেসিফিকেশন, টেকনিক্যাল স্পেসিফিকেশনের ক্ষেত্রে কোন জিনিসগুলো করা যাবে বা কোন জিনিসগুলো করা যাবে না, এই জিনিসটা মাথায় রাখবা। এই জিনিসটা মাথায় রাখার কারণ হচ্ছে তোমাদেরকে ধরো কোনো একটা যে জিনিস সম্পর্কে তোমাদের আইডিয়া আছে এমন জিনিসই দেওয়া হবে, এমন কিছু চিন্তা করার দরকার নেই রড সিমেন্ট রিলেটেড কিছু দিকে দিলে এরকম আসতে পারে যে এটা রিলেটেড তোমার প্রজেক্টের জন্য হয়তো দরকার। সো তুমি এটা টেকনিক্যাল স্পেসিফিকেশন তৈরি করার ক্ষেত্রে কি কি জিনিস মাথায় রাখবা। সো অবভিয়াসলি যে জিনিসগুলো ওখানে বলেছিলাম, যে তুমি ডিরেক্টলি কোনো কোম্পানির নাম লিখতে পারবা না, অথবা তোমাদের একটা টেকনিক্যাল স্পেসিফিকেশন হয়তো লিখেই দিলাম, দিয়ে বললাম যে এই টেকনিক্যাল স্পেসিফিকেশনটা কি প্রপারলি রাইট লেখা হয়েছে কিনা, বা না লেখা হলে এখানে ভুলগুলো কি আছে সেটাকে আইডেন্টিফাই করো, বা সেটাকে ভুলটাকে কিভাবে সঠিকভাবে লেখা যায় সেটা লিখে একটা স্যাম্পল প্রোভাইড করো। এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আসতে পারে টেকনিক্যাল স্পেসিফিকেশন থেকে। এন্ড ড্রয়িংস ট্রয়িংস থেকে তো এখান থেকে কিছু দেওয়ার নাই সেরকম। এরপরে যেটা ছিল যে রেসপন্সিভ, নন রেসপন্সিভ, সাবস্টেন্সিয়ালি রেসপন্সিভ টেন্ডারার বলতে কি বোঝায়, এই জিনিসটা এই 3 ধরনের টেন্ডারারদের মধ্যে ডিফারেন্সটা কি সেটা বুঝতে হবে। ফ্লো চার্ট অফ টেন্ডারিং প্রসেস এন্ড টেন্ডার ইভালুয়েশনের ক্ষেত্রে প্রাইমারি এন্ড সেকেন্ডারি যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে সেটা ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে মানে লাস্টের দিকের যে অংশটা রয়েছে, লাস্টের দিকের সম্পূর্ণ অংশটা স্পেশালি রেসপন্সিভ, সাবস্টেন্সিয়ালি রেসপন্সিভ এন্ড নন রেসপন্সিভ টেন্ডারার থেকে যে পরের যে অংশটা সেটা পুরোটাই আসলে ইম্পর্টেন্ট। সো কোর্স যেহেতু 2জন টিচার নিচ্ছে, সো 2জন টিচারই আসলে যা পড়াচ্ছে বা যা বলছে সেটা তোমাদের ফলো করা উচিত। সো আমি যেটা বললাম জাস্ট সেটা পড়ে যাবা, পরে হচ্ছে যদি দেখো যে কোশ্চেনের মধ্যে অন্য কিছু এসেছে সেক্ষেত্রে আসলে আমি কিছু করার নাই। সো তোমাদেরকে আমি সাজেস্ট করব তোমরা এই সেকশনে তোমাদের যারা ফ্রেন্ড রয়েছে তাদের সাথে কথা বলো, কথা বলে সেখান থেকে তোমরা একটা আইডিয়া পাবা, বা দুইটাই আর কি ফলো করো। সো ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম, বিগত বছরের কোয়েশ্চেন গুলোর মধ্যে শুধু একটা কোয়েশ্চেন পেয়েছে, ওই আগের কোয়েশ্চেন গুলা পাইতেছি না। ওইটা যদি ম্যাম একটু আপনি দিতেন তাহলে অনেক ভালো হইতো, তাহলে ফলো করতে পারতাম কোয়েশ্চেন গুলা। একটা কোশ্চেন পাইছো বলতে?
মানে ম্যাম শুধুমাত্র স্প্রিং 25 এটা পাইছি, কিন্তু এর পরে ফল 25 বা হচ্ছে স্প্রিং 24 এর ওইখানে ইথিক্স কোয়েশ্চেন গুলা পাই নাই আর্কাইভে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখি, দেখে হচ্ছে তোমাদেরকে এরপরে যে কিছু আমার কাছে আছে যেগুলো সেগুলো দেখি। তুমি আপাতত যেটা পাইছো ওইটাই দেখো, সমস্যা নেই। আমি দেখতেছি জোগাড় করে আছে কিনা। ঠিক আছে, আর কার কোনো কোয়েশ্চেন আছে? ওকে, যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমি ক্লাস শেষ করছি। ওয়ালাইকুম আসসালাম। আর ওই যারা আজকে শুধু দিছো ফর্ম ফিল